নির্বাচন ও দেশ নিয়ে নানান ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে জনাকীর্ণ এক জনসভায় তিনি বলেছেন, দেশের মানুষ রাজনৈতিক অধিকার ও পরিবর্তন চায়, কিন্তু একটি গোষ্ঠী ভোট নিয়ে ষড়যন্ত্র করছে, যে কারণে রাত থেকে ভোট কেন্দ্র পাহারা দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। এছাড়া তিনি বিভিন্ন নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে বলেন, বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, বিএনপি তা বাস্তবায়নও করে। চট্টগ্রাম থেকে শাহজাহান আলী মনোয়ারের ক্যামেরায় ইউসুফ আলীর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে নির্বাচনী সমাবেশের আয়োজন করে বিএনপি। ২০ বছর পর সমাবেশে অংশগ্রহণ করে চট্টগ্রামবাসীকে হাত নেড়ে শুভেচ্ছা জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। তিনি বলেন, দেশ ও নির্বাচন নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। বিগত 15 বছর যেভাবে আপনাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেরকম একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। আপনাদের প্রতি আমার আহ্বান, এই ষড়যন্ত্র সম্পর্কে সকালে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, যাতে আবার আপনাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে না পারে। বিগত সরকারের মতো ভোট জালিয়াতি রোধ করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। তার জন্য নামাজ পড়বেন এবং ভোট কেন্দ্রের সামনে গিয়ে যার যেই ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ জামাত করে আদায় করবেন এবং তারপরে লাইন দিয়ে ভোটের জন্য দাঁড়িয়ে যাবেন যখনই ভোট কেন্দ্র করবে। পারবেন ইনশাআল্লাহ। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হলে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ বাস্তবায়ন করার ঘোষণা দেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দেশনেত্রী খালেদা জিয়া উদ্যোগ গ্রহণ করেছিলেন, কিন্তু সময়ের অভাবে সম্পন্ন করে যেতে পারেনি। আমরা দেখেছি বিগত 15 বছরে এই ব্যাপারে কোনো উদ্যোগ কেউ গ্রহণ করেনি। এই উদ্যোগ যদি গ্রহণ করা হয়, তাহলে শুধু এই চট্টগ্রামের মানুষ নয়, সমগ্র চট্টগ্রাম সহ সারা দেশে বহু মানুষের কর্মসংস্থান হবে, সারা দেশে ব্যবসা বাণিজ্য অনেক চাঙ্গা হবে। বেকারত্ব দূর করতে কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলেও জানান তিনি। 12 তারিখের নির্বাচনে আপনাদের রায়ে ইনশাল্লাহ বিএনপি সরকারের গঠনে সক্ষম হলে পরে আমরা এই ইপিজেডের সংখ্যা বৃদ্ধি করব। কে ইপিজেডের মতন আরও ইপিজেড আমরা তৈরি করব, যাতে আরও লক্ষ লক্ষ তরুণ সমাজের সদস্যরা সেখানে চাকরি সংস্থান করতে পারে, কর্মসংস্থান করতে পারে। মানুষের দৈনন্দিন জীবনযাপন সহজ করতে নানা সুবিধা দেওয়া হবে বলেও ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সেগুলো ইনশাল্লাহ বিএনপি সরকারে গেলে ধীরে ধীরে আমরা বাস্তবায়ন করব। 12 তারিখের নির্বাচনে আপনারা যদি বিএনপিকে ধানের শীষে জয়যুক্ত করেন, তাহলেই একমাত্র আমরা এই পরিবর্তনগুলো করতে পারবো। বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামের এই সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে গণতন্ত্রের পথে পরিচালিত করতে বিএনপির বিকল্প নেই। তাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে জনমত গড়ে তুলতে সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠ থেকে ইউসুফ আলী, মাই টিভি। চট্টগ্রামের পর বিকেলে ফেনী সরকারি পাইলট মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দেন তারেক রহমান। ফেনী ছাড়াও নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার নেতাকর্মীরা এতে যোগ দেন। সমাবেশের মঞ্চে এই 3 জেলার বিএনপি সমর্থিত 13 প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তারেক রহমান। মায়ের পৈতৃক বাড়ির জেলায় 2 দশক পর তারেক রহমানের এই সমাবেশকে ঘিরে সকাল থেকে সমাবেশ স্থলে আসেন নেতাকর্মীরা। সবার মাঝে দেখা যায় উৎসবের আমেজ। সমাবেশকে ঘিরে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। দর্শক, এই মুহূর্তে কুমিল্লার চট্টগ্রাম হাই স্কুল মাঠে বিএনপি চেয়ারপারসনের সফর সঙ্গী হিসেবে সাথে আছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, কুমিল্লার জনসভার প্রস্তুতির সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন।
তাবাসসুম, আপনি জানেন যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন, সেই নির্বাচনী প্রচারণার আজকে দ্বিতীয় দফায় তিনি প্রচারণায় বের হয়েছেন। প্রথমটি ছিল পূর্ণভূমি সিলেটে এবং দ্বিতীয়টি হলো বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম, বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম থেকে সমাবেশ শেষ করে তিনি ফেনীতে যে সমাবেশ, সেই সমাবেশে তিনি যোগ দিয়েছেন। ফেনীর সমাবেশ শেষ করেই তিনি চৌদ্দগ্রামে আসার কথা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি চৌদ্দগ্রামে এসে পৌঁছাবেন। তারেক রহমানের আগমন উপলক্ষে চৌদ্দগ্রাম যে হাই স্কুল মাঠ রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে, সেই হাই স্কুল মাঠে বিশাল জমায়েতের আয়োজন করা হয়েছে। সেখানে চৌদ্দগ্রাম এবং আশেপাশের যেসব উপজেলা রয়েছে, অর্থাৎ কুমিল্লা জেলার আশেপাশের যে কয়টি উপজেলা রয়েছে, সেই উপজেলাগুলো থেকে এখানে দলীয় নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে নির্বাচনী প্রচারণা চলছে, সেই নির্বাচনী প্রচারণা আসলে কীভাবে চালাবে এবং দলীয় প্রার্থীদেরকে কীভাবে বিজয়ী করে আনার জন্য তারা কাজ করবেন, সেই দিক নির্দেশনা হয়তো তারেক রহমান দেবেন এবং তাদের সেই দিক নির্দেশনা নিয়ে তারা বাড়ি ফিরে যাবেন এবং আগামীকাল থেকেই তারা গ্রাম থেকে গ্রামান্তরে নেমে যাবেন যে কীভাবে তাদের দলীয় প্রার্থীকে বিজয়ী করে আনা যায়। সবচেয়ে বড় বিষয় সেটি হচ্ছে যে নির্বাচনের আর মাত্র অল্প কয়েকদিন বাকি আছে। সর্বোচ্চ 20 দিন নির্বাচনী প্রচারণার জন্য সময় পাওয়া যাচ্ছে। এর মধ্যে কিন্তু তারেক রহমান প্রতিটি বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করছেন এবং সেখান থেকে সমাবেশ করে ঢাকায় ফিরতে যেসব জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলোতে তিনি স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দিচ্ছেন এবং সেখানে দলীয় নেতাকর্মীদেরকে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য তাদের পরিচয় করে দিচ্ছেন এবং তারা যাতে আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে সেজন্য তারা দিক নির্দেশনা দিচ্ছেন, যাতে করে দলীয় নেতাকর্মীরা সর্বস্তরের একেবারে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত দলীয় নেতাকর্মীরা যাতে তাদের প্রার্থীকে বিজয়ী করার জন্য তারা কাজ করতে পারে সে বিষয়ে তিনি নির্দেশনা দিচ্ছেন। এছাড়া তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই তিনি ওনার যাত্রাপথে যেসব সমস্যা চোখে পড়ছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য আশ্বাস দিচ্ছেন এবং তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে দ্রুত সেই সমস্যাগুলো সমাধান করবেন বলে দেশের জনগণকে আশ্বাস দিচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার যে চৌদ্দগ্রাম উপজেলা রয়েছে, সেই চৌদ্দগ্রাম উপজেলার ঠিক ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠ, সেই হাই স্কুল মাঠেই স্থানীয় বিএনপি আয়োজিত জনসভার আয়োজন করা হয়েছে। সেই জনসভায় অসংখ্য নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন তাদের প্রিয় নেতাকে দেখার জন্য। কিছুক্ষণের মধ্যেই হয়তো বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে যে স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশ, সেই সমাবেশে এসে যোগদান করবেন এবং দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন এবং আগামী নির্বাচনে কীভাবে বৈতরণী পার হওয়া যায় সেই বিষয়ে তিনি দিক নির্দেশনা দেবেন এবং দলীয় প্রার্থী কীভাবে বিজয়ী করা যায়। আরেকটি বিষয় হচ্ছে যেখানে যাচ্ছেন সেখানেই তিনি যেসব সমস্যা তার চোখে পড়ছে সেগুলো তিনি সেই বিষয়গুলো এলাকাবাসী সেটি না চাইলেও তারা চাচ্ছেন যে সেই সমস্যাগুলো তিনি সমাধান করার জন্য যত দ্রুত সম্ভব তিনি যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে সেই সমস্যাগুলো সমাধান করার আশ্বাস দিচ্ছেন। এই যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এই যে আগমন, এই চৌদ্দগ্রামে কিন্তু আপনার গত 20 বছর আগে তিনি চিটাগাংয়ে এসেছিলেন এবং চিটাগাং থেকে কিন্তু যাওয়ার পথে তিনি এখানে কুমিল্লায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা করছেন। 20 বছর পর তাদের নেতাকে কাছে পাবে, এই জন্য তারা খুব আনন্দিত এবং তারা যখন নেতাকে কাছে পাবে তখন তারা হয়তো আগামী নির্বাচনে কিভাবে দলীয় প্রার্থীকে নির্বাচিত করা যায় সেই বিষয়ে তারা কাজ করবেন। স্বাভাবিকভাবে কেন্দ্রীয় নেতাকে যখন কাছে পান তৃণমূলের নেতারা তখন কিন্তু তারা একটু আনন্দে উদ্বেলিত হন এবং দলের প্রতি তাদের আকর্ষণ আরও একটু বাড়ে, দরদ আর একটু বেড়ে যায়। তবে ধারণা করা হচ্ছে যে চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে যে সমাবেশ, সেই সমাবেশ থেকে তারেক রহমান যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা বাস্তবায়ন করার জন্য তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা মাঠ পর্যায়ে কাজ করা শুরু করবেন। তাবাসসুম, চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠ থেকে এই ছিল আমার কাছে বিএনপি নির্বাচনী জনসভার সবশেষ তথ্য। তাবাসসুম। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লা চট্টগ্রাম হাই স্কুল মাঠ থেকে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের আগমন উপলক্ষে জনসভার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিল আমাদের সহকর্মী ইউসুফ আলী। দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে তরুণদের পরামর্শ নিতে চান, এমনটাই জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পোলো গ্রাউন্ড মাঠে জনসভার আগে সকালে চট্টগ্রামের তরুণদের সঙ্গে পলিসি টকে যোগ দিয়ে এই কথা বলেন তিনি। এদিন সকাল 10টা নাগাদ চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে শুরু হয় এই মতবিনিময়। ক্ষমতায় গেলে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথা জানান বিএনপি চেয়ারম্যান। এতে বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি ভূগর্ভস্থ পানির মজুত বাড়ানো সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, রাজনীতি করতে গিয়ে আমরা একে অপরকে দোষারোপ করি, সেখান থেকে বেরিয়ে এসে দেশ করতে তরুণদের পরামর্শ নিতে চাই। অনুষ্ঠানে নিজের পরিকল্পনা জানানোর পাশাপাশি তারুণ্যের ভাবনাও শোনেন তারেক রহমান।
সোশ্যাল মিডিয়াতে দেখলাম সেটা হচ্ছে একটা দেশ কিন্তু শুধু একটা সরকার গড়ে তুলতে পারে না, একটা দেশকে সকলে মিলে গড়ে তুলতে হয়। আপনার নিজের ফ্যামিলিতে যেগুলো রুলস রেগুলেশন ট্রেডিশন আছে, ঐতিহ্য আছে, শুধু কি আপনার বাবা এবং মা মিলেই কি সেটা ঠিক রাখতে পারে? না, আপনাদের প্রত্যেকের, আপনার যত ভাই বোন আছেন, আত্মীয় স্বজন আছেন, আপনাদের প্রত্যেকের পার্টিসিপেশনই কিন্তু আপনার ফ্যামিলির ট্রেডিশন বা ঐতিহ্য বা যা রুলস রেগুলেশন আছে সেগুলো আপনারা ঠিক রাখেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম মহাসমাবেশ সফলভাবে সম্পন্ন হয়েছে। সকাল থেকে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে দলে দলে নেতাকর্মীরা পলো গ্রাউন্ড ময়দানে জড়ো হন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়বাদী জাগরণ দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে সভাপতি গোলাম সারওয়ারের নেতৃত্বে একটি মিছিল পলো গ্রাউন্ডের জনসভায় যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক, প্রচার সম্পাদক আব্দুল মান্নান, বন্দর থানা সভাপতি সাইদুল ইসলাম আপন, সিনিয়র সহসভাপতি নুরুল করিম, ডবল মোরিং থানা সভাপতি মোহাম্মদ জয়নাল ও সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো পলো গ্রাউন্ড উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন আগামী 12 ফেব্রুয়ারি দুর্বৃত্তরা ভোটের বাক্সে হাত দিলে সেই হাত গুঁড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, জামাত আর মানুষে মানুষে ভেদাভেদ চায় না। আমাদের সবার পরিচয় আমরাই বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো বৈষম্য। বিকেলে রাজধানীর ধূপখোলা মাঠে নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, দেশটাকে লুটে পুটে খাওয়ার জন্য ক্ষমতায় আসতে চায় না জামাত। তিনি বলেন, একটি দল বলছে তারা ক্ষমতায় আসলে দেশকে দুর্নীতিমুক্ত করবে, কিন্তু তাদের তো 39 জন প্রার্থী গুরুতর ঋণ খেলাপি। এর আগে সকালে যাত্রাবাড়িতে নির্বাচনী দেশে জাতাবাজির পেশা ভালো চলছে উল্লেখ করে বাংলাদেশ ডক্টর শফিকুর রহমান বলেন, ভবিষ্যতে আর কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। কোন দুর্বৃত্ত এই যুব সমাজের বুটে যদি হাত দিতে চায়, সেই হাতকে গুঁড়িয়ে দিতে হবে। এরা যৌবন পেয়েছে কিন্তু বুটের অধিকার পায় নাই, পিপাসার্থ হয়ে 12 তারিখের জন্য অপেক্ষা করছে। কেউ যেন দুর্বৃত্ত না করতে পারে। আগের ওই স্লোগান অচল, সন্ত্রাসীরা বলতো আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব। এখন আমাদের পরিষ্কার বক্তব্য, তোরটা তুই দে, আমারটা আমি দেব। আমার ভোটে হাত দিলে হাত দুটি গুঁড়িয়ে দেব। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত কুষ্টিয়া জেলা, 4টি সংসদীয় আসন নিয়ে গঠিত কুষ্টিয়া দীর্ঘদিন ধরে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। কুষ্টিয়া জেলার নির্বাচনী প্রচারণা নিয়ে কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন তামান্না সাদিকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার 4টি আসনেই বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফতে মজলিস, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচনে মাঠে সক্রিয়। কুষ্টিয়া 1 দৌলতপুর, কুষ্টিয়া 2 মিরপুর ভেড়ামারা, কুষ্টিয়া 3 সদর এবং কুষ্টিয়া 4 খোকসা কুমারখালী, এই 4 আসনেই বিএনপি প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদী। এখন যদি আবার আমি ইলেক্টেড হতে পারি, ইনশাল্লাহ যে সমস্ত অসমাপ্ত কাজ আছে জনগণের প্রত্যাশা অনুযায়ী সেই কাজগুলো করব। আমাদের কুষ্টিয়ার জনমানুষের জীবনমানের উন্নয়নের জন্য কাজ করছে এবং এরই ধারাবাহিকতায় শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং কর্মসংস্থানের জন্য আমরা কাজ করব। এদিকে জামাতের প্রার্থীরাও আসনগুলোতে জয়ের ব্যাপারে আশাবাদী। জেলায় মোট ভোটারের সংখ্যা প্রায় 17 লাখ। দীর্ঘ 17 বছর ভোট দিতে না পারার ক্ষোভ ও প্রত্যাশা রয়েছে সাধারণ ভোটারদের মধ্যে। তারা বলছেন, দল বা প্রতীক নয়, সৎ, যোগ্য ও জনকল্যাণে কাজ করবে এমন প্রার্থী তাদের পছন্দ। আমাদের কুষ্টিয়া সদর থানা জানেন, একটু পোড়াটা পুড়ে যাওয়ার কারণে এবং অস্ত্রগুলো লুট হওয়ার কারণে আমরা এখনো আতঙ্কে আছি। সর্বোপরি শিক্ষা, নারী উন্নয়ন, শিশুদের জীবনের বিকাশ এবং সম্প্রীতি, ভালোবাসা এগুলো সৃষ্টি করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই ময়দান যদি লেভেল প্লেইং ফিল্ড হিসাবে ঘোষণা করতে হয়, তাহলে অবশ্যই অবৈধ অস্ত্র এবং সন্ত্রাসী এবং চাঁদাবাজদের গ্রেপ্তারের মাধ্যমেই এই খোকসা কুমারখালীকে নির্বাচনের একটা নতুন পরিবেশ তৈরি করতে হবে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের কার্যকর ভূমিকার প্রত্যাশা কথা জানিয়েছে ভোটাররা। সমস্ত যার থাকলে সেই দেবে,
আর যার সমস্ত না থাকলে গরিব মানুষরা তারা কি করবে? তো আমরা চাই যে গরিব মানুষের জন্য ভালো উন্নতি করুক বা তার সাহায্য করুক। যে এমপি আমাদের কুষ্টিয়ার জন্য সুন্দর পরিবেশ গড়বে, চাঁদাবাজি, দুর্নীতি, মাদকদ্রব্য এগুলো নির্মূল করবে। আমাদের কুষ্টিয়াটাকে স্পোর্টসের দিক থেকে, স্কুল কলেজ দিক থেকে সব কিছু মিলায়ে যেন আপডেট করে ফেলে। দুর্নীতিমুক্ত কুষ্টিয়া চাই, আর কুষ্টিয়ার একটা রোডম্যাপ লাগবে যে আমাদেরকে বোঝাবে যে কুষ্টিয়াতে আমরা এমন এমন কাজ করব। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করবে, সন্ত্রাস নিয়ন্ত্রণ করবে, সব কিছু ভালোভাবে পরিচালনা করবে এবং ইসলামের পথে রাষ্ট্রটা যেভাবে পরিচালনা করা যায় সেভাবে পরিচালনা করবে। কুষ্টিয়া 4 আসনে এবার ভোটের লড়াই কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় সেটি এখন দেখার অপেক্ষায়। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক। সারা দেশে শুরু হয়েছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। জনসভাও করছে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো। রংপুর থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, প্রচারণার পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। প্রার্থীদের যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু আমরা দেখেছি যে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা কিন্তু ভোটারদের দ্বারপ্রান্তে যাচ্ছেন এবং তাদের যে কাঙ্ক্ষিত ভোট প্রার্থনা সেটি কিন্তু করছেন এবং ভোটারদের মাঝে যে নানা উন্নয়নের প্রতিশ্রুতি, তারা জয়ী হলে কি ধরনের এই অঞ্চলের, বিশেষ করে রংপুরে, আপনি জানেন যে রংপুরে 6টি সংসদীয় আসন রয়েছে। এই 6টি সংসদীয় আসনে কোথাও জাতীয় পার্টি, বিএনপি এবং বিশেষ করে জামাত ইসলামী, এই 3 দলের ত্রিমুখী যে লড়াই সেটি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কিন্তু আমরা দেখেছি যে জামাত এবং বিএনপির মধ্যে একটা লড়াই হবে। তবে উৎসবমুখর পরিবেশে আমরা প্রার্থীরা দেখেছি যে সকাল থেকে গভীর রাত পর্যন্ত যে তাদের নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু চালাতে দেখেছে এবং ভোটাররাও আসলে উৎসবটাকে খুব ভালোভাবেই গ্রহণ করছে। কারণ দীর্ঘ সময়, অর্থাৎ যে এই 5ই আগস্ট পরবর্তীতে যে আসলে জাতীয় সংসদ নির্বাচন, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের যে পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারবে সেই অপেক্ষায় কিন্তু রয়েছে যে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই কাঙ্ক্ষিত ভোটাররা কিন্তু আসলে সেই অপেক্ষায় দিন গুনছে এবং ভোটারদের কাছে যাচ্ছে প্রার্থীরা এবং নানা উন্নয়নের প্রতিশ্রুতিও দিচ্ছেন। আমরা একটু আসলে ভোটার রয়েছে, আমরা একটু কথা বলতে চাই যে এই অঞ্চল তো আসলে রংপুর সংসদীয় যে রংপুর 6 পীরগঞ্জ আসন, এখানে কি ধরনের প্রার্থীকে আপনারা আসলে এবারে বেছে নিতে চাচ্ছেন? বিগত সময়ে কিন্তু বাহিরের এমপি কিন্তু এই জায়গায় নির্বাচিত হয়েছিল, এবারে কেমন প্রার্থীকে আপনারা নির্বাচিত করবেন? মাই টিভিকে ধন্যবাদ আমাদের জনগণের ভাবনাকে প্রকাশ করার সুযোগ দেওয়ার জন্য। আমরা পীরগঞ্জবাসী অনেক দিন থেকেই দূরের মানুষকে ভোট দিয়ে অনেকটাই ঠকার মতো অবস্থা। এবার ইনশাআল্লাহ আমরা উপযুক্ত ব্যক্তিকে এটা খুঁজে পেয়েছি। আমরা ওই রকম ব্যক্তিকে ভোট দিতে চাই যার আমাদের সেবা করার মতো মন মানসিকতা আছে, যার কাজ করার মতো স্পিরিট আছে, দক্ষতা আছে এবং কর্মদক্ষ এবং উপযুক্ত লোক। আমরা এরকম ব্যক্তিকে এবার চয়েস করতেছি। জনগণ দীর্ঘদিন পর একটা ভোট দেওয়ার একটা সুযোগ পাচ্ছে, আমরা এটাকে আবার সাদরে গ্রহণ করব। আমরা একজন উপযুক্ত ব্যক্তিকে এবার সাপোর্ট করতেছি। সকলকে ধন্যবাদ। জি ধন্যবাদ। আপনার কাছে একটু শুনতে চাই যে এবার আসলে কেমন প্রার্থীকে বেছে নেবেন? ধন্যবাদ মাই টিভিকে। আমরা পীরগঞ্জবাসী এবং তথা 5 নম্বর খালাসপীরবাসী, আমরা যে প্রার্থী, আমরা এমন একটা প্রার্থী চাই যে প্রার্থী আমাদের মাঝে গরিব দুঃখী মানুষের সুখ দুঃখ বুঝবে এবং গরিব দুঃখী মানুষের কথা চিন্তা ভাবনা করবে, এই ধরনের প্রার্থীকে আমরা বেছে নেব ইনশাল্লাহ। আর তৃতীয়ত কথা হচ্ছে আমরা অবহেলিত, দীর্ঘ 17 বছরে আমরা অবহেলিত। আমরা পীরগঞ্জবাসী যে এমপি আমরা পেয়েছিলাম দূর থেকে এসেছে, ভাড়াটিয়া এমপি। এই পীরগঞ্জের মাটিতে কোনো উন্নয়ন হয় নাই। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা পীরগঞ্জের মানুষ, জনসাধারণ, সাধারণ ভোটার, আমরা যোগ্য ব্যক্তি একজন পেয়েছি যা আমাদের মাঝে। জি ধন্যবাদ। আসলে যেমনটা শুনছিলেন যে আসলে তারা তাদের যে পছন্দের প্রার্থীদের সেইভাবে আসলে ভোট প্রদান সেটি কিন্তু করতে পারেনি। এবারে নির্বাচনে হয়তো বা যে কাঙ্ক্ষিত উন্নয়ন, যেহেতু এই সংসদীয় আসনগুলো আপনি জানেন যে রংপুর 1 যে গঙ্গাচড়া আসন রয়েছে এবং বিশেষ করে যে সেই তিস্তা তীরবেষ্টিত নিম্নাঞ্চলগুলো, সেখানে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নানাভাবে কিন্তু উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে গেছেন বিগত সময়ে, সেই উন্নয়নের আসলে যে কথা ফুলঝুড়িতেই রয়েছে এবং এবারের মানুষ চান যে যার যে জনপ্রতিনিধি
নির্বাচিত করলে এই অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে, সেই কথাগুলো কিন্তু ভোটাররা বলছেন এবং মুখিয়ে রয়েছেন। আগামী 12 তারিখ কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত যে ভোট, সেই যে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবেন। এবং আমরা সব মিলে যদি বলি যে রংপুর 6টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের যে নির্বাচনী যে কার্যক্রম, পথসভা এবং বিশেষ করে আমরা দেখেছি যে গণসংযোগ সহ যে নির্বাচনী জনসভাগুলো চলমান রয়েছে। তবে রংপুর সদর যেহেতু জিএম কাদের আমরা গতকালকে দেখেছি যে তিনি কিন্তু সেখানে নির্বাচনে অংশ নিচ্ছেন, সেখানে জাতীয় পার্টির একটা প্রভাব রয়েছে এবং সেখানে আমরা দেখছি যে জামাত ইসলামী এবং বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপিও রয়েছে এবং সেখানে ত্রিমুখী একটা লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রংপুর সংসদীয় 4 আসন, সেখানে বিএনপি এবং এনসিপির যে সদস্য সচিব রয়েছেন তার মধ্যে একটা লড়াই হবে। তবে সব মিলে বলা যায় যে প্রত্যেকটি আসনে কিন্তু আসলে ত্রিমুখী এবং কোথাও হয়তোবা যে জামাত এবং বিএনপির মধ্যে একটা তুমুল লড়াই হবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন ভোটাররা। এই ছিল তাবাসসুম রংপুরের সংসদীয় আসনগুলো নিয়ে নির্বাচনী প্রচারণা নিয়ে সর্বশেষ। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে নির্বাচনী প্রচারণার সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের প্রতিনিধি মাহমুদুল হাসান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের মাঝে প্রচার, জনসচেতনতা ও ভোটাধিকার সংক্রান্ত প্রচারণার সৃষ্টির লক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুরে সুপার ক্যারাভ্যান ভোটের গাড়ি প্রচার কার্যক্রম শুরু করেছে। দেশের চাবি আপনার হাতে, এই প্রতিপাদ্য সামনে রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ভ্রাম্যমাণ এই ভোটের গাড়ি উপজেলাব্যাপী প্রচারণা শুরু করেছে। এই প্রচারণার অংশ হিসেবে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন, প্রধান উপদেষ্টার বক্তব্য ছাড়াও চলচ্চিত্র প্রদর্শনীতে রয়েছে জুলাই গণ অভ্যুত্থান, জুলাই যোদ্ধা, আবরার ফাহাদ হত্যা, প্রবাসীদের ভোট ও গণভোটের মাধ্যমে সংস্কার এবং আঞ্চলিক ভাষায় নির্মিত গান পরিবেশনা। পাশাপাশি সাধারণ জনসাধারণের মাঝে জনসচেতনতা সৃষ্টি ও ভোট প্রদানে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রায়পুর পৌর প্রশাসক মেহেদী হাসান কাউসার এ সময় উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির প্রার্থী ও দলের চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশে একটি ভোট হচ্ছে যেখানে জনগণ হ্যাঁ ভোট দিতে পারবে কিংবা না ভোট দিতে পারবেন। এখন সরকারের কথা মতো ভোট না দিলে তাদের হুমকি দেওয়া হচ্ছে। গণভোটে যারা হ্যাঁ ভোট দেবেন না তাদের বলা হচ্ছে স্বৈরাচারের দোসর। রংপুর নগরী সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয় থেকে নির্বাচনী প্রচারণায় নেমে তিনি সব কথা বলেন। আমাদের প্রতি একটা ষড়যন্ত্রমূলক আচরণ চলছে, আমাদেরকে বিভিন্নভাবে ধ্বংস করার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং যেগুলো করা হচ্ছে সমস্ত অপপ্রচার। যারা আপনারা হ্যাঁ ভোটে দিবেন না তারা হলেন স্বৈরাচারের দোষর। তাহলে আমি বলবো যারা ভোট দিতে বলছেন দেওয়ার জন্য তারা হলো নাৎসিবাদের দোষর। নাৎসিবাদের দোষর জামাত ইসলাম এবং এই এনসিপি, যেটা পরবর্তীকালে সমন্বয়কের দল এবং বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, এটা মিলে এখন সরকার হয়েছে। এরা সরকার এবং সরকারি দল, এরাই সরকার হিসাবে বাংলাদেশ চালাচ্ছেন এখন পর্যন্ত এবং এদের অধীনে নির্বাচন হচ্ছে। অটোমেটিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন ব্যবস্থায় কোনো রকম নিরপেক্ষতা থাকছে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোহর 5 মনিরামপুর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী গাজী এনামুল হকের নির্বাচনী প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের আয়োজনে মিছিলটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আমির ফজলু হক। প্রধান অতিথি ছিলেন প্রার্থী গাজী এনামুল হক। এছাড়া উপস্থিত ছিলেন সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। তবে সমাবেশে শেষে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত প্রতীকের প্রতিনিধি আহসান হাবিব লিটনকে ৮০,০০০ টাকা জরিমানা করেন। জরিমানার খবরে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা যায়। আহসান হাবিব লিটন জানান তিনি এ বিষয়ে আপিল করবেন। নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে মুন্সিগঞ্জ 1 আসনের অন্তর্গত সিরাজদি খান উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন ধানের শীষের প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। সকাল থেকে রাত পর্যন্ত সৈয়দপুর, রাজানগর ও চিত্রকোট ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাট বাজারে গণসংযোগ করেন তিনি। পরে তিনি চিত্রকোট কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় যোগ দেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন। এ সময় সিরাজদি খান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন, ফরহা হোসেন বুলেট সহ অনেক উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পূর্ণভবা নদীর পাড় থেকে ককটেল সদৃশ ৮টি বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ পূর্ণভবা নদীর মহন্তঘাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বারিক জানান, প্রাথমিকভাবে এগুলোতে বিস্ফোরক আছে কিনা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি যাচাই বাছাইয়ের জন্য বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তাদের পরীক্ষা নিরীক্ষার পরই বস্তুটির প্রকৃতি নিশ্চিত করা যাবে। ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট ব্রাহ্মণবাড়িয়ায় বেসলাইন গবেষণার ফলাফল উপস্থাপন করেছে। সকালে শহরের কাউতলিতে একটি কনভেনশন সেন্টারে সদর উপজেলার 11টি ইউনিয়নে পরিচালিত গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। ফলাফল উপস্থাপন করেন সাকমিডের প্রোগ্রাম অফিসার আবু সুফিয়ান এবং প্রোগ্রাম অফিসার সাদমান আল আরবি। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটারদের ভোটদানে প্রতিবন্ধকতা ও তা সমাধানে করণীয় নিয়ে আলোচনা করা হয়। দিনব্যাপী এই কার্যক্রমে জেলা নির্বাচন অফিসের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সাংবাদিক এবং ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। টাঙ্গাইলের মির্জাপুরে 14 টন রড সহ ডাকাত দলে 2 সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সাফারের জাদুরচর এলাকা থেকে তাদের 2 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত রাসেল আহমেদ জানান, প্রায় 10,54,000 টাকার রড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের 7 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মামলার জড়িত আসামিতে গ্রেফতারের চেষ্টা চলছে। বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে 125 মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। শনিবার ভারতের পেট্রাপোল স্থল বন্দর দিয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ে 8টি ট্রাক বেনাপোল বন্দরে ঢোকে। বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, বিস্ফোরক দ্রব্যের চালানটি সরকারি অনুমোদনের আওতায় আনা হয়েছে। বন্দর এলাকায় সার্বক্ষণিক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি রয়েছে। নিরাপত্তার কোনো ঘাটতি নেই এবং সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কারণ নেই। বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনন কাজ পরিচালনার জন্য ভারত থেকে 125 মেট্রিক টন ওজনের বিস্ফোরক দ্রব্য আমদানি হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া যাতে নিরাপত্তার সঙ্গে বিস্ফোরক দ্রব্য খালাস করা যায় সেজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। গাজীপুরের শ্রীপুর উপজেলার তুলা গবেষণা কেন্দ্র এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন অটোরিকশা চালকেরা। সকাল 8:30টার দিকে পুরানবাজার এলাকায় প্রায় 200 থেকে 250 জন চালক একত্র হয়ে এই কর্মসূচি শুরু করেন। তাদের দাবি, মহাসড়কে অটোরিকশা চলাচলে বৈধ অনুমতি দিতে হবে এবং পুলিশি হয়রানি বন্ধ করতে হবে। অবরোধের ফলে মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে শ্রীপুর থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালকদের সঙ্গে আলোচনা করে। শ্রীপুর মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান জানান, সরকারিভাবে অনুমোদিত না থাকায় মহাসড়কে অটোরিকশা চলাচল করা যাবে না। পরে পুলিশ বুঝিয়ে অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করেন। কুষ্ঠরোগ নিরাময়যোগ্য সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। সকালে ওয়েলফেয়ার এফোর্টস এর সহযোগিতায় সিভিল সার্জন অফিসের আয়োজনে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সিভিল সার্জন ডাক্তার কামরুজ্জামান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিথিলা ইসলাম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার মালিহা সুলতানা, উই এর পরিচালক শরীফা খাতুন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। কুষ্ঠরোগ নিরাময়যোগ্য সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা এই প্রতিপাদ্যে চাঁদপুরে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে বর্ণাঢ্য র্যালি ও লিফলেট বিতরণ করা হয়।
দি লেপ্রোসি মিশন ও YWCA এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নূর আলম দিন। এছাড়াও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাক্তার সাখাওয়াত হোসেন, লেপ্রোসি মিশনের প্রতিনিধি মোহাম্মদ মুশফিকুর রহমান, জুনিয়র স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ, YWCA এর সাধারণ সম্পাদিকা পাপড়ি বর্মন। র্যালি সিভিল সার্জন কার্যালয় থেকে সদর হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ে দিবসটি উপলক্ষে রোগ নির্ণয়ের বিষয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। গাজীপুর 1 আসনে নির্বাচিত হলে প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন ধানের শীষে মনোনীত প্রার্থী মেয়র মুজিবুর রহমান। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। সকালে গাজীপুরে কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা খেলার মাঠে একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের আয়োজক সাবেক কমিশনার সরওয়ার হোসেন আকুল, পৌর শ্রমিক দলের সভাপতি AK আজাদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় স্থানীয় ক্রীড়ানুরাগী ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। টুর্নামেন্ট উদ্বোধনের পর অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং খেলাধুলা অব্যাহত রাখার আহ্বান জানান। রংপুরের পীরগঞ্জের পত্নীচড়া আশার শাকো সংঘের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বড় আলমপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বড় আলমপুর ইউনিয়নের প্রশাসক আব্দুর রাজ্জাক, শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের সভাপতি রমজান আলী, আশার শাকো সংঘের সভাপতি খায়রুল ইসলাম, সংগঠনটির সাধারণ সম্পাদক ও মাই টিভির রংপুর প্রতিনিধি মাহমুদুল হাসান, ইউপি সদস্য শিমুল মিয়া সহ আরও অনেকে।